করোনা পরিস্থিতির সুযোগে বাজারে ওষুধের সংকট, তদারকি বাড়ানোর ঘোষণা ওষুধ প্রশাসনের। সতেরো দিন ধরে অরক্ষিত ঢাকার রেড জোন, দ্রুত করোনা ভাইরাস ছড়ানোর শঙ্কা বিশেষজ্ঞদের। সুরক্ষা নিশ্চিত করেই সবাইকে করোনা দুর্যোগ মোকাবিলা করতে হবে বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু মেডিকেলে দিনে ৫ শতাধিক করোনার নমুনা পরীক্ষা, মানা হচ্ছে শারীরিক দূরত্ব। এবং খুলনায় ডাক্তার রাকিব নিহতের ঘটনায় আরও ৪ জন গ্রেপ্তার, চিকিৎসা সেবা না মেলায় ভোগান্তি। বিরতিহীন সংবাদ দুপুরের আয়োজনে স্বাগত সবাইকে। জাহিদুল বাশার রয়েছে আপনাদের সাথে। করোনা চিকিৎসায় প্রয়োজনীয় অনেক ওষুধের সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দামও বাড়িয়ে দিয়েছে। তবে বিক্রেতাদের দাবি, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। এই অবস্থায় বাজারে তদারকি বাড়ানোর ঘোষণা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 50 মনোয়ারা বেগম, তার ছেলে করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন, তাই এসেছেন ওষুধ কিনতে, কিন্তু একাধিক ফার্মেসি ঘুরেও মিলছে না। তো ছেলে এটা মেসেজ দিয়ে কি ডাক্তারের টানছে নাকি বন্ধুর টানছে আমি জানি না, আর আমার দিয়ে বলছে মা এই ওষুধ রাখ না দাও। এই ওষুধটা খুঁজে পাচ্ছেন না, আমি আমি এই মুক্তিযোদ্ধা হয়ে থাকি, কিন্তু পুরা কলেজ গেট খুঁজলাম, পাইনি। বাধ্য হয়ে বিকল্প ওষুধ সংগ্রহ করতে হয়েছে তাকে। এই নারীর মতো বিভিন্ন ক্রেতাদের অভিযোগ, করোনা সংকট শুরুর পর থেকেই ফার্মেসিগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত ওষুধ। সিভিট পাচ্ছি না, এসএমসি গ্রুপের সিভিট, ওইটা সবাই পছন্দ করে ওইটা, আর এই যে রেগুলার ওষুধগুলো একটু কম পাওয়া যায়। করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা সব ওষুধ পাচ্ছেন, কিন্তু যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন তাদের পড়তে হচ্ছে বিপাকে। ঢাকার অনেক ফার্মেসিতে পরিচিত অনেক ওষুধই পাওয়া যাচ্ছে না, আবার অনেকে বেশি দামে বিক্রি করছেন। সিবিট স্কোয়ারের এক পিসও দেয় না, ওরা দেয়ই না। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আছে, ওভার রেট। ডক্সিসাইক্লিন সব কোম্পানির আছে মার্কেটে, ওভার রেট, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমরা প্রতিদিন অর্ডার দিচ্ছি, বাট আমাদেরকে মাল দিতে পারতেছে না। ওরা বলতেছে শর্ট সাপ্লাই। কেন শর্ট সাপ্লাই হচ্ছে এটার জবাব তো আমরা নিতে পারতেছি না কোম্পানির কাছ থেকে। ধরুন লাগবে 1 পাতা 3 পাতা কিনতেছে, মানে এইভাবে করে এই প্রোডাক্টের যে চাহিদাগুলো এর চেয়ে মানে মার্কেটে মানে শর্ট পড়ে যেতেছে। ওষুধের পাশাপাশি জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের দামও বেড়েছে। এছাড়া শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত নেবুলাইজার মেশিনের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এসব দেখভালের দায়িত্বে থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তর অবশ্য স্বীকার করছে কিছু ওষুধের সরবরাহ ঘাটতির কথা। শর্টেজ আছে কিছু, আমরা চেষ্টা করছি এগুলোর সাপ্লাই যেন ঠিকঠাক মতো থাকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, হয়তো কোনো কোনো সময় শর্ট হয়, আবার যখন সাপ্লাইটা যায় তখন আবার চলে আসে, কিন্তু এগুলোর সারা দেশব্যাপী কোনো শর্টেজ নেই। আমাদের সাপ্লাই, আমাদের প্রোডাকশন এবং সাপ্লাই চেন এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে এবং এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। তিনি দাবি করেন, কোনো ওষুধের দাম যাতে বেশি রাখা না হয় সেজন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ৪৫ এলাকায় রেড জোন ঘোষণার ১৭ দিন পরও লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়নি এখনও। স্বাস্থ্য বিভাগ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করলেও বাস্তবায়নকারী সংস্থাগুলো এলাকা সুনির্দিষ্ট করার নামে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ। ফলে রাজধানীর রেড জোনগুলো অরক্ষিত অবস্থায় আছে। এসব জোনের ভেতর সুনির্দিষ্ট ম্যাপিং করতে কতদিন লাগবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। এ অবস্থায় পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ছোট ছোট এলাকা লকডাউন করলে সংক্রমণ প্রতিরোধে সফলতা আসবে না বলে মত তাদের। তবে জোন ভিত্তিক লকডাউন বাস্তবায়নে প্রস্তুত থাকার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সংক্রমিত এলাকা পুরো লকডাউন না করে সাবজোনে ভাগ করার উপর গুরুত্ব দেন তিনি। এখনও সুনির্দিষ্ট ঘোষণা না আসায় বিভ্রান্তিতে রয়েছে রেড জোন চিহ্নিত এলাকার বাসিন্দারা। আরও জানবো, সহকর্মী বনি ইবনে কামাল রয়েছে বাড্ডা থেকে। বনি, আপনি যে এলাকায় এই মুহূর্তে রয়েছেন সেখানে লকডাউন বাস্তবায়নে প্রস্তুত থাকতে সরকারি যে নির্দেশনা রয়েছে সেই সমস্ত বিষয়ে স্থানীয়রা কি বলছেন, এবং স্থানীয় পর্যায়ে যারা সেখানে কমিশনার রয়েছেন, ওয়ার্ড কমিশনার, তাদের কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছেন কিনা, বা স্থানীয়দের ভেতরে কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা এই নির্দেশনার পর?
বাশার গতকাল রাতে যখন স্থানীয় সরকারের মন্ত্রীর নেতৃত্বে যে বৈঠকটি হয় সেই বৈঠকের পর কিন্তু বলা হয় যে সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে যারা আসলে এই লকডাউন বাস্তবায়নে কাজ করবে তারা তাদেরকে প্রস্তুত থাকতে, সেই অনুযায়ী আমরা এখানকার বা এই বাড্ডা এলাকায় যারা ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তাদের সাথে যতদূর কথা বলে জানতে পেরেছি তারা কর্তৃপক্ষ থেকে নির্দেশনা পেয়েছিল এবং তারা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু বড় কথা হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে বাড্ডা অনেক বড় একটি এলাকা, এখানের কোন জায়গাটি স্পেসিফিকলি লকডাউন করা হবে অর্থাৎ সাবজোনের যে বিষয়টি ছিল সেটা তো এখনো নিশ্চিত নেই। সাবজোনের বিষয়টি নিশ্চিত না হওয়ার কারণে যারা কাউন্সিলর রয়েছে তাদের মধ্যেও এক ধরনের সংশয় রয়েছে যে আসলে কোন জায়গাটুকু হবে বা হবে না। এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই সমন্বয়হীনতার জায়গাটা কিন্তু এখনো রয়ে গেছে। পাশাপাশি সাধারণ মানুষের চলাফেরার কথা যদি বলি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু মার্চ মাসে বা এপ্রিল মাসে আমরা যে ধরনের আতঙ্ক দেখেছিলাম করোনাকে কেন্দ্র করে, সেই আতঙ্কের কোনো কিছুই কিন্তু এখন নেই বলে চলে। তারা নিত্য নৈমিত্তিক যেই চলাফেরা সেইভাবেই চলাফেরা করছে একদম সাধারণ সময়ের মতো, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে যে ভয়টা ছিল সেটা অনেকটাই কিন্তু কেটে গিয়েছে। আবার অন্যদিকে যদি আমরা দেখি আমাদের দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছুঁই করছে এমন একটি অবস্থা। সব মিলিয়ে মানুষের যে সচেতনতার অভাব সেটিতে রয়েছেই। আর লকডাউন করার ক্ষেত্রে যেই সিদ্ধান্ত আসা, এই যে সাব জোনে ভাগ করার কথা, এটা করার আগ পর্যন্ত কিন্তু মানুষও জানে না যে আসলে তিনি যেই এলাকায় থাকছেন বা যেই মহল্লায় থাকছেন সেটা লকডাউনের মধ্যে পড়বে কিনা। এই জায়গাটাতে একটা বড় সংশয় রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন যে আসলে শুধুমাত্র জোনাল ভিত্তিক যে লকডাউনের কথা ভাবছে এখন সরকার বা বলছে, সেই লকডাউনের ক্ষেত্রে যে পরিকল্পনা করা হচ্ছে সাবজোনে করে, এই সাবজোন লকডাউনের মাধ্যমে আসলে করোনার যে বিস্তার সেটা নির্মূল করা বা সেটা কমিয়ে আনা সম্ভব হবে না বলে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা মত দিচ্ছে। এমন একটি অবস্থায় সাধারণ মানুষ বলছেন যে যতটা দ্রুত সম্ভব এই লকডাউনের পরিকল্পনা যেন এটা বাস্তবায়ন করা হয়। কিন্তু 17 দিন পেরিয়ে গেলেও এখনও লকডাউন করা সম্ভব হয়নি। এখনও যদি আজকেও যদি এটার প্রজ্ঞাপন জারি হয় সেক্ষেত্রেও কিন্তু 48 থেকে 72 ঘন্টার সময় লাগবে নীতি যে প্রজ্ঞাপনটা জারি হবে বা লকডাউনের যে বিষয়টি সেটি কার্যকর করতে। জানাচ্ছিলেন সহকর্মী বনিয়াবনি কামাল বাড্ডা থেকে। করোনা সংক্রমণ ঠেকাতে বেশ কয়েকটি জেলার কিছু অংশে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। মাদারীপুরের 4টি পৌরসভার 20টি ওয়ার্ড এবং পৌরসভার বাইরে 22টি ইউনিয়নে ভোর থেকে কার্যকর হয়েছে লকডাউন। লকডাউন করা এলাকায় ভোর 6টা থেকে বেলা 12টা পর্যন্ত কাঁচামালের দোকান, দুপুর 2টা পর্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। এছাড়া জরুরি সেবা চালু থাকবে 24 ঘন্টা। যশোরে একেবারেই ঢিলেঢালাভাবে চলছে লকডাউন, সেখানে মানা হচ্ছে না বিধিনিষেধ, নেই প্রশাসনের তদারকি। মানিকগঞ্জ সদর সহ 3টি উপজেলার 7টি রেড জোন এলাকায় লকডাউনের তৃতীয় দিন আজ। অনেকেই ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ফিরিয়ে দিয়েছে। 15 জুন শুরু হওয়া এই লকডাউন চলবে 4 জুলাই পর্যন্ত। গাজীপুরের কালীগঞ্জের 3টি ওয়ার্ডে লকডাউন চলছে 6 দিন ধরে। লকডাউন কড়াকড়িভাবে বাস্তবায়নে কাজ করছে পুলিশ ও প্রশাসন। দেশের 61টি গবেষণাগারে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে, তবে পরীক্ষার নমুনা জমা দিতে গিয়ে নানা ভোগান্তির কথা জানিয়েছে পুলিশ। এছাড়াও নমুনা দিতে অনলাইনে বুকিং সার্ভার নিয়েও অভিযোগ রয়েছে অনেকের। দীর্ঘ সময় অপেক্ষার পরও বুকিং সার্ভারে ঢোকা যাচ্ছে না বলছেন তারা। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বর্তমানে প্রতিদিন 500-রও বেশি নমুনা সংগ্রহ করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যে নমুনা সংগ্রহের সংখ্যা আরও 200 বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুকিং সার্ভারে সমস্যা নেই বলেও দাবি তাদের। হাসপাতালটির প্রধান গেট থেকে ভেতরে ঢোকার পর সবার সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে। বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন কর্তৃপক্ষ। তবে নমুনা দিতে এসে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করে সবাইকে করোনার দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুদ্ধজাহাজ বা নৌজা সংগ্রামের কমিশনিংয়ের সময় এই মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তি চায়। বিশ্বে শান্তি বজায় রাখতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে। দেশের জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে নৌবহরে যুক্ত হল নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ সংগ্রাম। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটি কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে প্রধানমন্ত্রীর নির্দেশে জাহাজের কমিশনিং ফরমান হস্তান্তর করা হয়। পরে নামফলক উন্মোচন করে প্রথা অনুযায়ী বেল বাজানো হয়। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় কমিশনিং।
কমিশনিংয়ের সময় দেওয়া বক্তব্যে বিশ্বের করোনা পরিস্থিতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষিত থাকার আহ্বান জানান তিনি। আমি শুধু একটু বলবো যে করোনা ভাইরাসের সময় সবাই একটু নিজেকে সুরক্ষিত রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন। আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি পাবো, সারা বিশ্ব মুক্তি পাক, আমরা ওর জন্য মুক্তি পাই। এ সময় প্রধানমন্ত্রী বলেন, করোনা থেকে নিশ্চয়ই একদিন মুক্তি মিলবে, আবারও স্বাভাবিক জীবনে ফিরবে দেশ ও বিশ্ব। আমরা শান্তিতে বিশ্বাস করি। কমিশনিং শেষে জাহাজটি আগামী 9 জুলাই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের লক্ষ্যে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করবে। নতুন যুদ্ধ জাহাজ দেশের সমুদ্রসীমা পেরিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, যা জাতিপিতা আমাদের শিখিয়েছেন। কাজে আমরা সেই নীতি নিয়েই আমরা চলবো যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে যেখানে শান্তি প্রতিষ্ঠা দরকার সেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে, সে সহযোগিতা আমরা করে যাব। জাতিসংঘ সদস্যভুক্ত দেশ হিসেবে এটা আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। লেবাননের ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশের যুদ্ধজাহাজ বিশ্বশান্তির দূত হিসেবে নিয়োজিত রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর স্বজনদের হামলায় ডাক্তার আব্দুর রাকিম উদ্দিন নিহতের ঘটনায় আরও 4 জন গ্রেপ্তার হয়েছে। সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। এদিকে রাকিব নিহতের প্রতিবাদে খুলনার সব চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা। সকাল থেকে সরকারি হাসপাতালে রোগী আসলেও চিকিৎসা না পেয়ে অসহায় হয়ে পড়েন অনেকে। বুধবার বিএমএর এক সভায় খুলনার সব চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় বিএমএ। তবে জরুরি সেবা ও করোনার চিকিৎসা চালু থাকবে বলে জানান চিকিৎসক নেতারা। বুধবার ডাক্তার আব্দুর রাকিব উদ্দিনের মৃত্যুর ঘটনায় খুলনা সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেন তার ভাই সাইফুল ইসলাম খান। এই ঘটনায় বুধবার রহিম নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার ভুল চিকিৎসার অভিযোগে স্বজনদের হামলায় গুরুতর আহত হন রাকিব। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান তিনি। তারা বলতেছে যে এখানে একটা লোক মারিয়ে ফেলাইছে ডাক্তার, এই জন্যই বন্ধ, দেখানো যাবে না, অনির্দিষ্ট কালের বিধি, এই কথা বলছে। এখন আমরা কি করবো? আমি আইসি, আমার মেয়ে অসুস্থ, ডাক্তার দেখাইতে আসছি। এখন এরা কাছে যে স্লিপ আজকে বন্ধ, তাহলে আজকে যদি স্লিপ বন্ধ থাকে তাহলে তো আজকে হাসপাতালে কোনো ডাক্তার দেখবে না। কি সমস্যা হয়েছে ওই জন্য আজকে টিকিট দেবে না, আর আমি কিছু শুনিনি, চলে এসেছি। আরও জানবো সহকর্মী শামীমুজ্জামান এই মুহূর্তে খুলনা থেকে আছেন। শামীম, সর্বশেষ কি পরিস্থিতি? আগের যে সংবাদ সম্মেলনটি বিএমএর পক্ষ থেকে করা হয়েছিল সেখানে আসলে কি জানানো হয়েছে এবং সিদ্ধান্ত কি আসছে? কতক্ষণ নাগাদ এই চিকিৎসা সেবা বন্ধ থাকবে? সংবাদ সম্মেলনটি এখনো শেষ হয়নি, সংবাদ সম্মেলনটি এখনো চলছে। আসলে সংবাদ সম্মেলনে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছুই আমাদেরকে জানানো হয়নি। চিকিৎসক নেতৃবৃন্দরা বলছেন যে আসলে তাদের দাবি ছিল দুটি, একটা হচ্ছে দোষীদের গ্রেপ্তার আর একটা হচ্ছে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অপসারণ। তারা যেটা বলছেন যে ইতিমধ্যেই অধিকাংশ আসামি গ্রেপ্তার হয়েছে, কিন্তু সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু এখনো বহাল রয়েছে। যেহেতু তাদের দাবি দুটি, সেই দুটি দাবি না মানা পর্যন্ত আসলে আন্দোলন চলবে কি চলবে না এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে তারা কিছুই আমাদেরকে জানাননি। হয়তো আর কিছু সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে তারা কি করবেন, যে আন্দোলন চলবে কি চলবে না। আরেকটি বিষয় আমি কিছু সত্য সকাল থেকেই বলে আসছি যে এই যে চিকিৎসকদের এই যে চলমান আন্দোলনে কিন্তু সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে সবচেয়ে বড় হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটির উপরে কিন্তু এই অঞ্চলের মানুষ অনেকটাই নির্ভরশীল। আমরা সকাল থেকে এই হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ঘুরেছি। আমরা ঘুরে যেটা দেখেছি যে বিভিন্ন রোগীরা আসছেন, রোগীরা আসলে কিন্তু আসলেই তারা চিকিৎসা সেবা না পেয়ে চলে যাচ্ছেন। বিশেষ করে বহির্বিভাগের যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে এর পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আরেকটি চিত্র আমরা দেখেছি, খুব জরুরি রোগী যারা আসছেন তাদেরকে কিন্তু আসলে ভর্তি করা হচ্ছে বা চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আসলে
এই মুহূর্তে আমরা আসলে বলতে পারছি না যে চিকিৎসকরা কোন ধরনের কর্মসূচিতে যাবেন, যে তাদের আন্দোলন চলমান থাকবে কি থাকবে না, হয়তো আর কিছু সময়ের মধ্যেই জানা যাবে। আরেকটা বিষয় তারা বিভিন্ন সময় চিকিৎসকরা বিভিন্ন সময় অভিযোগ করে আসছেন যে ডাক্তার রাকিবের উপর যে সময় হামলা চালানো হয় তার পাশেই ছিল হচ্ছে বল্লামারি পুলিশ ফাঁড়ি, সেই সময় সেই জায়গা থেকে কিন্তু আসলে পুলিশ তার সাহায্যের জন্য এগিয়ে আসেননি, কিংবা ঘটনার পর মামলা নিতে যে গড়িমসি করেছে পুলিশ, এই বিষয়টা নিয়ে কিন্তু আমি পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে যেহেতু ঘটনাটা ঘটছে ক্লিনিকের মধ্যে, পুলিশ রয়েছে বাইরে, আসলে বাইরে থেকে বোঝা সম্ভব নয় পুলিশের পক্ষ থেকে যে ভিতরে কি হচ্ছে। আরেকটি বিষয়, যেহেতু ঘটনা ঘটার পর যে মামলা দিতে যে গড়িমসির যে অভিযোগটি সেটিও সঠিক নয় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তারা যেটা বলছেন যে একটি ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে যে আইনগত প্রক্রিয়া রয়েছে সেই আইনগত প্রক্রিয়া বা নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়েই কিন্তু আসলে মামলা গ্রহণ করা হয়েছে। অপরদিকে আসামি ধরতে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও কিন্তু শামীমুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই এই বিএম এর পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন চলছে সেখানে কি সিদ্ধান্ত হয় সেটা আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা জানাবো। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খাগড়াছড়িতে মানবেতর জীবনযাপন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। 4 মাস ধরে বন্ধ বেতন, সামাজিক মর্যাদা রক্ষায় নিতে পারছেন না ত্রাণ। অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও মিলছে না কোনো সহায়তা। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। করোনার সংক্রমণ ঠেকাতে গত 17 মার্চ থেকে সরকারি নির্দেশে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 3 মাসেরও বেশি সময় ধরে এসব বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ি সহ পার্বত্য এলাকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তাদের আয়ের প্রধান উৎস শিক্ষার্থীদের মাসিক বেতন ও পরীক্ষা ফি। দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধের কারণে আর্থিক সংকটে পড়েছেন তারা। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের থেকে মাসিক ফিস এটা আদায় করা সম্ভব হচ্ছে না। অত্যন্ত মানবিক জীবনযাপন করছে। এখন সরকার যদি ওদেরকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ওদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনা সংকটে কর্মহীন অনেকের ঘরে সরকারি বেসরকারি সহায়তা পৌঁছালেও নন এমপিও স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারীদের খোঁজ নেয়নি কেউ। সামাজিক মর্যাদার কারণে তারা হাত পাততে পারেনি ত্রাণের জন্য। হিল অ্যালাউন্স দেওয়া হয় না, বাড়ি ভাড়া পাইলেও সর্বসমেত মাত্র 1000 টাকা পায়, তারপর মেডিকেল অ্যালাউন্স পায় মাত্র 500 টাকা। তো কেউ 12,000 টাকা, কেউ 16,000 টাকা, আবার ওই বাড়ি ভাড়া দিতে গিয়ে তাদের নুন আনতে পান্তা পোড়ায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিরই নেই নিজস্ব তহবিল, যে কারণে সংকটে তাদের পাশে দাঁড়াতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় মানবিক দিক বিবেচনায় তাদের সহায়তার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদেরকে যদি সরকারের কিছু পদক্ষেপ দেওয়া হয় তারা খুবই উপকৃত এবং মানবিক কারণে 3 পার্বত্য জেলায় এমপিও, নন এমপিও স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সংখ্যা 800-রও বেশি। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 6000 শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত রাত 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, নগরীর সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা বুধবার রাত 9:30টার দিকে মতিহার থানায় কাজী জাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। কাজী জাহিদুর নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক। মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদ তার ফেসবুকে নাসিমকে ইঙ্গিত করে স্বাস্থ্য খাত নিয়ে কয়েকটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসের দেশের স্বাস্থ্য খাতের নানা অনিয়মের কথা উল্লেখ করেন। মাইনুল হাসান জনি, রাজশাহী। করোনা ঘূর্ণিঝড় আম্পান দুর্গতদের সহায়তায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সাতক্ষীরায় দফায় দফায় বরাদ্দ দেওয়া হচ্ছে শত শত মেট্রিক টন চাল, শুকনো খাবার, টিন ও নগদ টাকা। কিন্তু ইউনিয়ন পর্যায়ে স্বজনপ্রীতি পরিমাণে কম দেয়া ও অসম বন্টনের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, সবকিছুর মনিটরিং হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে দুর্গতদের সহায়তায় শুধু সাতক্ষীরায় এখন পর্যন্ত 2800 মেট্রিক টন চাল, 500 বান্ডেল টিন এবং বিভিন্ন পণ্য ক্রয় ও নগদ বিতরণের জন্য 1,80,00,000 টাকার মতো দেয় সরকার। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত আশাশুনির প্রতাপনগরে।
জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতকারীদের প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এখনও অনেক পরিবারে পৌঁছেনি সাহায্য। যারা পেয়েছেন তাদেরও অনেকেই 2 থেকে 3 কেজি কম পাওয়ার অভিযোগ করছেন। 7 দিন কাজ করছি, কাজ করার পরে একদিন চাউল দিয়েছে আমাদের, তাও 7 কেজি চাউল দিয়েছে। কাজ কাম করেছি, এই পর্যন্ত কোনো চাল ডাল কোনো কিছু পাইনি। আমরা ঘর দরজা ভেঙে গেছে, যা বসে রয়েছি। 2-3 ঘর হিন্দু আছি তো আমরা কিছু পাই নাই। অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির, বেশি দুর্গত এলাকা রেখে কম ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের। দুর্গতদের তালিকা করা নিয়েও আছে প্রশ্ন। যেসব এলাকায় এখনো প্লাবিত হয়নি সেসব এলাকার মানুষগুলো পাচ্ছে। বিভিন্ন সংস্থা ত্রাণ নিয়ে আসতেছে, আমাদের চেয়ারম্যান সাহেবের বাড়ির কর্নার থেকে ত্রাণগুলো আউট হয়ে যাচ্ছে। মোটে 7 কেজি চাউল পাইছি, আর কোনদিন দেয়নি, বলে চাউল দেবো 10 কেজি কিনে, কোনদিন পাইনি আমরা। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। এই ব্যাপারে আমি বক্তব্য দিতে রাজি না। আপনি ওই ব্যাপারে ডিসি সাহেব এবং জেলা এগুলোর সাথে কথা বলেন। কিন্তু এলাকার লোক যেটা বলছে সেই এলাকার লোকের বক্তব্য আপনি যেটা বলেন সেটা আপনি করে লেখেন, যে এটা আমার বিষয় না। সেটাই তো আমি নেব। আমি যখন বলবো তখন আমি আপনাকে বললাম, এখন সেটা আমি আমার পরিষদে বলবো। তবে অভিযোগ শুনে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন মনিটরিং হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই সমস্ত বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন কাজে লাগানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেখানে এটাকে পর্যবেক্ষণও করা হচ্ছে। ত্রাণ বিতরণের সরকারি তালিকায় প্রতাপনগর ইউনিয়নের 7,685 পরিবারই 10 কেজি করে চাল পেয়েছে বলে দেখানো হয়েছে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দলিল লেখকদের কর্মবিরতির জেরে অচল কিশোরগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস। দলিল লেখকদের হাতে সাব রেজিস্ট্রার লাঞ্ছিতের ঘটনায় মামলা হলে কাজ বন্ধ করে দেয় তারা। মামলা প্রত্যাহার না হলে কর্মবিরতি চলতে থাকবে বলে জানায় দলিল লেখক সমিতি। এ অবস্থায় ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। গত 31 মে খণ্ডকালীন সাব রেজিস্ট্রার হিসেবে কাজে যোগ দেন নফিস বিন জামান। একটি দলিল রেজিস্ট্রির সময় অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে দলিল লেখকদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এজলাসেই নেতাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হন তিনি। এই ঘটনায় ওই দিন রাতেই সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ 13 জনকে আসামি করে মামলা করেন সাব রেজিস্ট্রার। তিনি বলেন, নিয়ম না মেনে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদ করলে তার উপর হামলা করেন দলিল লেখকরা। অভিযোগ আসলো যে একজনের কাছে অতিরিক্ত অর্থ আদায় হয়েছে, তো এরপর আমি ওনাকে বলি, দেখেন এই অতিরিক্ত বেশি টাকা আপনি রাখবেন না, ফেরত দিয়ে দেন। তো এরপর তারা একটু ক্ষিপ্ত হয়ে যান, তারা এজলাসের উপরে চলে আসেন এবং আমার হাতে মোবাইল থাকায় আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়েন। টাকা যেটা উৎকোচ, যেটা দাবি, সেটা তারাই জনগণের কাছ থেকে করে। যখনই এটা সামনে চলে আসছে তখন তারা আমার উপর চাপিয়ে দিচ্ছে। এদিকে দলিল লেখকদের অভিযোগ, দলিল রেজিস্ট্রির সময় মোটা অঙ্কের ঘুষ দাবি করেন সাব রেজিস্ট্রার। রাজি না হওয়ায় হয়রানির হুমকি দিয়ে থানায় মিথ্যে মামলা করেছেন। প্রত্যাহার না হলে কর্মবিরতিতেই থাকবেন তারা। সাব রেজিস্ট্রার বলতেছে যে আমাকে এইভাবে পর্যায়ক্রমে টাকা দেবে 3,000, 5,000 এবং 10,000 পর্যন্ত, না আমি দলিল করব না। সব দলিলেই পার্টিকুলারলি যে দলিলগুলো হওয়ার কথাই তো তারা অতিরিক্ত টাকা আদায় করতে চায়। জেলা রেজিস্ট্রার কর্মকর্তা বলছেন, ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। আমরা ওই দিনই দলিল লেখকদের যারা এই সমস্যা তৈরি করেছিল তাদেরকে ডেকে নিয়ে এসে ওই দিনই একটা মিউচুয়াল করে আমরা দলিল করা স্টার্ট করে দিয়েছি। এরপরে যেটা গায়ে হাত দেওয়ার বিষয়, সেটা হলো আসলে ফৌজদারি অপরাধ। এটা তার প্রেক্ষিতে সাব রেজিস্ট্রার সাহেব মডেল থানায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে আসামিদের ধরার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তার কাজে বাধার সৃষ্টি করে, তাকে হুমকি দেয় এবং তার টেবিলের যে দলিল রয়েছিল এগুলো এলোমেলো করে ফেলে। এই বিষয়ে দলিল লেখকদের বিরুদ্ধে উনি লিখিত অভিযোগ দেন, সেই প্রেক্ষিতে একটি নিয়মিত মামলা হয়। এই ঘটনায় মামলা সুরাহা না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখে নিবন্ধন অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পাবনার চাটমোহরে অবৈধ ইটভাটার গ্যাসে নষ্ট হচ্ছে শাকসবজি, ঝরে পড়ছে আম, লিচু সহ বিভিন্ন ফল। পাশাপাশি বায়ু দূষণের ঝুঁকিতে জনস্বাস্থ্য। প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই বছরের পর বছর চালু রয়েছে ইটভাটা। আমে পচন ধরে যাচ্ছে, লিচু, ডালিম, ডাব, পেয়ারার গুটিও ঝরে যাচ্ছে, মরে যাচ্ছে গাছপালা। এ চিত্র পাবনার চাটমোহর উপজেলার ধুলাউড়ি গ্রামের। বছরের পর বছর ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় এমন দুর্গতি। গ্রামবাসীর দাবি, এর জেরে মারা যাচ্ছে হাঁস, মুরগি, কবুতরও। ভাটা 3-4 দিন আগে গ্যাস ছাড়ছিল, সেই কলার গাছ, আমের গাছ, লিচুর গাছ, বাঁশের বাগান সব নষ্ট হয়ে যাচ্ছে। গাছ গুছালি সব মরে গেছে, গরু ঘাস খাচ্ছে না। 150 কবুতর মারা গেছে, আবার অনেক কবুতর অসুস্থ এখন আছে।
প্রায় ৩০০ পরিবারের বাস এই গ্রামে। গ্রামের মধ্যে ইটভাটা নিয়ে গ্রামবাসীর অসন্তোষ থাকলেও আমলে নেয়নি ভাটা মালিক। এর মধ্যে প্রশাসনের কাছে ভাটা বন্ধের আবেদন করা হয়েছে। ভাটার মালিকের কাছে বললে উনি কোনো উৎসাহ নেয় না, বরঞ্চ আরও বলে যে আমার কি হবে না 50-60 হাজার 1 লাখ টাকা থানায় ক্ষতিপূরণ দিলে আমি ভাটা আরও চালু করতে পারবো। প্রশাসন এখানে নির্বিকার। প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো কিছু তৎপরতা দেখায়, তারপরে আবার ছেড়ে যায়। এর গভীরে আরও যে জিনিস আছে সেটা এই যত ইটভাটা চাটমোর থানায়, আমি যদি বলি চাটমোর থানায় বেশিরভাগ ইটভাটার কোনো লাইসেন্স নাই। ফসলের জমিতে ইটভাটা হলেও কৃষি বিভাগের অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগের আসলে সেখানে কোনো অনুমোদন নেই। পরবর্তী যে স্টেপ থাকবে এটা আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা আইন শৃঙ্খলা প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন। তবে আমরা কৃষি বিভাগের ক্ষেত্রে মনে করি যে এটা আসলে পরিবেশের জন্য এবং জনস্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকর। বিষয়টি প্রশাসনের বিবেচনাধীন আছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। জেলা প্রশাসনে অলরেডি মেসেজ পাঠিয়েছি, জেলা প্রশাসন থেকে অসম্মত অ্যাকশন যাবে আর কি। এই বিষয়ে কথা বলতে রাজি হননি ভাটার মালিক আব্দুল খালেক। দ্রুত ভাটা বন্ধ, ক্ষতিপূরণ ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক খাতের উপরই বেশি নির্ভরশীল সরকার। প্রায় 85,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। এর প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। তাই ঘাটতি পূরণে কম সুদে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বাড়ছেই। 2020-21 অর্থ বছরে অভ্যন্তরীণ খাত থেকে 1,09,980 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 84,980 কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হবে সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে। বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে এনবিআরকে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। যদিও বরাবরের মতোই রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে তারল্য সংকটের আশঙ্কা করছেন ব্যাংকাররা। কোম্পানিতে বা একটা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ না করে বিল ও বন্ডে বিনিয়োগ করলেন, এবং যেখানে আপনি এখানে বিনিয়োগ করলে 9% আপনি আয় করতে পারতেন, আপনি তো সরকারের ওখানে বিনিয়োগ করলে 6-এর উপরে আয় করছেন না। তো আসলে এটা লং টার্মে সাস্টেনেবল না। লং টার্মে একটা ব্যাংকে তার ডিপোজিট, তার আপনার লোন কাস্টমারদেরকে বা অর্থাৎ শিল্প খাত অন্যান্য খাতেই লোন দিতে হবে। সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়ার আশঙ্কা দেখছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। ব্যাংকরা সেফ মনে করছে সরকারকে টাকা দেওয়াটা সেফ, বিজনেসকে টাকা দিলে হয়তো টাকাটা ডিফল্ট হবে, যেহেতু পরিস্থিতির নিশ্চয়তা নাই। এখানে ব্যাংকরা কিন্তু প্লে সেফ করবে। সুতরাং ওই দিক থেকে আপনার যারা ছোট মাঝারি শিল্প, যারা ধরেন লোন পেতে আগে একটু সমস্যা ফিল করতো, ওনাদের কিন্তু একটা সংকট হতে পারে। বিশ্লেষকরা বলছেন বাজেট বাস্তবায়নে ব্যাংক ঋণ নির্ভর হওয়া ঠিক হবে না। এতে বেসরকারি খাত বঞ্চিত হতে পারে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ও বৈদেশিক উৎস থেকে সরকারকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যাই কাউকে থেকে সহজ নেয়, শর্তে ঋণ নেয়, সেটা বেটার হবে। অর্থাৎ ব্যাংক থেকে যদি ধরুন আপনি 8 আর 9% ইল্ড রেটে যদি বন্ড ছেড়ে যদি ব্যাংক থেকে নেন, ব্যাংকরা তো তখন আর ওই ব্যবসায়ীদের ঋণ দেবে না। তখন তো এটা রিস্কলেস, মানে একটা ভালো 8 থেকে 9% রিটার্ন পাবে। অথবা কেন তারা ঋণ দিতে যাবে? 2019-20 অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণে 47,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় 82,000 কোটি টাকায়। 2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার মধ্যেও সুখবর আসছে দেশের মাছ উৎপাদনে। গবেষকরা বলছেন দীর্ঘ ছুটিতে মাছ ধরা কম ও নদ নদীর পানির দূষণের মাত্রা কমায় এবার ইলিশ উৎপাদনে রেকর্ড হওয়ার আশা। এ ধারা অব্যাহত রাখতে জেলেদের সহায়তা করা সহ নানা উদ্যোগের কথা জানাচ্ছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। ভোলার জেলেপল্লিতে তেমন ব্যস্ততা নেই। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে 20 থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা। তাই ইলিশ ধরায় তোড়জোড় নেই। একই চিত্র লক্ষ্মীপুর সহ উপকূলীয় অনেক এলাকায়। যে 2 মাস অভিযান দিয়েছে সরকার, এই 2 মাস করোনা লইয়া কোস্টগার্ড ম্যাজিস্ট্রেট ব্যস্ত ছিল। গতবার তো 8,000, 6,000, 5,000 টাকার মাছ, এবার কোনো মাছ হইল, এবার মাছ নাই, গাঙ্গে থেকে আইসা করছি।
গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টানা ৬৬ দিন বন্ধ ছিল নৌপথে যান চলাচল। নদী তীরের কারখানা বন্ধ থাকায় দূষণ কমেছে আগের চেয়ে কম। এবার অনেক এলাকায় লকডাউন করায় মাছ শিকারে যেতে পারেনি জেলেরা। এতে নির্বিঘ্নে বংশবিস্তারের সুযোগ পেয়েছে মা মাছ। এসব দিক বিবেচনায় ইলিশ উৎপাদনে আশার আলো দেখছেন তারা। আমাদের অনেক জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবার নদীতে এবং অন্যান্য অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা থেকে অনেকাংশে বিরত ছিল। এবার নদী দূষণ কিন্তু কম্পারেটিভলি কম হয়েছে, তার সুফল আমরা এবার পাবো আশা করি। বিশেষ করে আমি যদি ইলিশের কথা বলি, এবার ইলিশের জাটকা নিধন অন্যান্য বছরের চেয়ে অনেক কম হওয়ার কারণে এবার ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, ইলিশের গড় ওজন গত ৩ বছরে বেড়েছে ৩৫০ গ্রাম। এবার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতেও ডিম সংগ্রহের পরিমাণ বেড়েছে গত বছরের চেয়ে বেশি। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্দেশ্যে মাছের প্রজনন ও জাত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ইলিশের যেহেতু বিশ্বব্যাপী বাংলাদেশের যে ইলিশের গৌরবোজ্জ্বল অবস্থাটা, এটা ধরে রাখার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা কোনোভাবে এডহক ভিত্তিক পরিকল্পনা না, এই পরিকল্পনা সবসময় আমাদের কার্যকর থাকবে। দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও ইলিশ রপ্তানি করার মতো অবস্থা হতে পারে, এটা আমরা আশাবাদী। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2018-19 অর্থ বছরে দেশে ইলিশ আহরণে পরিমাণ ছিল 5,17,188 মেট্রিক টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখে এবার সারা দেশে কোরবানির পশুর হাটগুলো পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি রক্ষায় কমানো হবে হাটের সংখ্যা, এমন কথাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে এবছরও পর্যাপ্ত পশু থাকায় ভারত থেকে কোনো পশু আমদানি হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। করোনা সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে অনেকটা ঘরবন্দি অবস্থায়। তবে ঈদুল আজহায় থাকে পশু কেনা ও কোরবানি, আর পশুর হাটে ব্যাপক জনসমাগম হয় বলে এ নিয়ে এখন থেকেই ভাবছে সরকার। তাই আসছে ঈদুল আজহায় জনস্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের কোথাও স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কোনোভাবেই পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সরকার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে কাজে লাগাবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মানতে ছোট ছোট এই খবর এখানে থাকবে। দেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে ব্রিফিং চলছে, যাচ্ছে সেখানে। প্রিয় সাংবাদিকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমি অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হলাম স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের উপস্থাপনায়। আপনারা অনেকে হয়তো জানেন, আমিও কোভিড-19 আক্রান্ত হয়েছিলাম এবং আমাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আপনাদেরও অনেকেই আমার জন্য দোয়া করেছেন। তাই আমি সুস্থ হয়ে আজ বেশ কয়েকদিন হলো অফিসে যোগদান করেছি এবং কাজ করছি। দেশের করোনা রোগের পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন, আমাদের সকলের হৃদয় অত্যন্ত ভারাক্রান্ত। আমরা নিবেদিত অনেক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারী, সাংবাদিক সহ অনেক শীর্ষ রাজনীতিবিদ, বিশিষ্ট ও গুণীজন এবং অনেক মানুষকে হারিয়েছি। এটি জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রিয় দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ একটি জনবহুল এবং অত্যন্ত জনঘনবসতিপূর্ণ দেশ। অপরপক্ষে করোনা ভাইরাসও একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাস। এ কারণে অসতর্ক চলাফেরা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে না চললে এদেশে সংক্রমণের হার মোকাবেলা করা কঠিন। দীর্ঘদিন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখলে কর্মহীনতা, আয় রোজগারের পথ বন্ধ হওয়া এবং অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক কারণেও ব্যাপক অপুষ্টি, রোগবালাই এবং মৃত্যু ঘটতে পারে। সে কারণে জীবন ও জীবিকার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করার জন্য সরকারকে কাজ করতে হচ্ছে। বিশ্বব্যাপী অর্জিত অভিজ্ঞতা এবং বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলছেন, কিছুকাল বাংলাদেশে করোনা সংক্রমণের কিছুকাল পরেই
বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চ হার কমে আসতে পারে, কিন্তু করোনার পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করলে অনেক লুক্কায়িত এবং মৃত্যু কেসও শনাক্ত হবে। সেক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির সংখ্যা পরিবর্তন দৃষ্টিগোচর নাও হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতায় এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণের পরামর্শ অনুযায়ী করোনা পরিস্থিতি বা অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না, এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে, যদিও সংক্রমণের মাত্রা উচ্চ হারে নাও থাকতে পারে। এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্যক উপলব্ধি করেন। এই মুহূর্তে তিনি দেশের সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি। করোনা শুধুমাত্র স্বাস্থ্যগত বিষয় নয়, এটি সামাজিক, অর্থনৈতিক, যোগাযোগ, ধর্ম, বাণিজ্য অর্থাৎ জীবনের সকল উপজীব্যকে ঘিরে। কিন্তু তিনি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অধিকতর জোরালো নজর দিয়েছেন। তিনি সম্প্রতি 2000 চিকিৎসক ও 5000 নার্স নিয়োগ দিয়েছেন। মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। তার নির্দেশে এখন দীর্ঘস্থায়ী সক্ষমতা তৈরির কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে। কোভিড পরীক্ষার কাজ সরকারি বেসরকারি পর্যায়ে সম্প্রসারিত হবে। সরকারি ব্যবস্থাপনায় জেলা পর্যায় পর্যন্ত RT-PCR পরীক্ষা যত দ্রুত সম্ভব সম্প্রসারিত হবে। আরও নতুন নতুন সহজে করা যায় এমন কোভিড পরীক্ষা চালু করা হবে। উপজেলা হাসপাতাল পর্যন্ত এ ধরনের পরীক্ষা চালু করার প্রচেষ্টা নেওয়া হবে। সকল জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা সম্প্রসারণের কাজ চলছে। জেলা হাসপাতাল পর্যন্ত সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন সম্প্রসারণ করা হচ্ছে। হাসপাতালগুলোতে হাই ফ্লো নেজাল ক্যানুলা, অক্সিজেন কনসেন্ট্রেটর, CPAP মেশিন দ্রুত সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষার কিট ও PPE যেন কোনো অভাব না হয় সেজন্য সুপরিকল্পিত সংগ্রহ ও সরবরাহ পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। সরকারি বেসরকারি সকল হাসপাতাল যেন কোভিড, নন কোভিড সকল রোগীর ভালোভাবে চিকিৎসা সেবা দেয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেসরকারি হাসপাতালের বিষয়ে মূল্য নির্ধারণ, তদারকি ও প্রয়োজনীয় সরকারি সহায়তা সকল ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ও বেসরকারি খাত যেন যৌথভাবে এই গুরুদায়িত্ব পালন করে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। আপনারা ইতিমধ্যে জোনিং ব্যবস্থার কথা শুনেছেন, অর্থাৎ কোনো স্থানে করোনা রোগ সংক্রমণ প্রশমনের জন্য যদি কৌশলগত রেড জোন ঘোষণা করতে হয় সেসব স্থানে যখন যেমন প্রয়োজন তেমনভাবে তা করা হবে। এভাবে একটি বিশেষজ্ঞ গ্রুপ কাজ করছে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ভরসা রাখুন এবং বিশ্বের করোনা বাস্তবতার প্রতিও লক্ষ্য রাখুন। বাংলাদেশ ব্যতিক্রমী কোনো দেশ নয়। আমাদের সর্বোচ্চ সামর্থ্যে যা করা সম্ভব এবং যা করা বাস্তবমুখী সরকার সেরকম ব্যবস্থায় নিচ্ছে। একটি কথা বলতে চাই, আপনার সুরক্ষা আপনার হাতেই। যতদিন কোভিড থাকবে ততদিন প্রত্যেককেই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। আপনার অবহেলা বা অসাবধানতা আপনারই ক্ষতি করতে পারে। লক্ষণ থাকলে অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ভাই বোনদের প্রতি আবেদন, করোনা সন্দেহ হলে পরীক্ষার জন্য অপেক্ষা না করে দ্রুত চিকিৎসা দিন। যে কোনো মূল্যে আমাদের মৃত্যুর সংখ্যা হ্রাস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিতেই হবে। আরেকটি জিনিস আমরা সকলেই লক্ষ্য করছি, যাদের বয়স বেশি এবং যাদের অন্য রোগ বালাই আছে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসতন্ত্রের রোগ এসব আছে, তাদের একটু মৃত্যু ঝুঁকি বেশি। তারা যেন অধিকতর সাবধান থাকেন, তারা আমাদের দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া স্বাস্থ্যবিধিগুলো যেন মেনে চলেন সেই বিষয়ে পুনর্বার তাদের দৃষ্টি আকর্ষণ করি এবং তাদেরকে আহ্বান জানাই। পরিশেষে একটি দুঃখজনক ঘটনার কথা উল্লেখ করতে চাই। গতকালকের আগের দিন আমাদের একজন সহকর্মী, তার নাম ডাক্তার রাকিব খান, তিনি বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ছিলেন। এই পদটি ছিল একজন পরিচালক র্যাঙ্কের। তিনি আসলে তার একটি নিজস্ব ক্লিনিকে একটি অস্ত্রোপচারকালে দুর্ঘটনাবশত একটি মৃত্যুর ঘটনা ঘটে এবং এর ফলে আসলে রোগীর আত্মীয় স্বজন তাকে মেরে তার মৃত্যু ঘটান। এই যখন সারা দেশ করোনার এই পরিস্থিতিতে জর্জরিত এবং আমাদের কোভিড এবং নন কোভিড সকল রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন, সেই সময় আমার মনে হয় মানুষকে ধৈর্য ধারণ করা দরকার এবং এই রকমের দুর্ঘটনা যথেষ্ট নিন্দনীয়। আমি আসলে জনাব ডাক্তার রাকিব খানের প্রতি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি আহ্বান জানাই এই ঘটনার জন্য যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়, যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমি চিকিৎসক ভাই বোনদের অনুরোধ জানাবো যেন এই পরিস্থিতিতে কোনোভাবেই আমরা চিকিৎসা সেবা থেকে সাধারণ মানুষকে বঞ্চিত না করি। সরকার অবশ্যই এই ক্ষেত্রে ব্যবস্থা নেবে, আমরা এই আশা করি। সবশেষে আবার একটা কথা দিয়ে শেষ করতে চাই যে আপনার সুরক্ষা আপনারই হাতে। কোনো অবস্থাতেই আমাদের স্বাস্থ্যবিধি মানতে আমরা যেন ভুলে না যাই এবং নিজের সতর্কতা, নিজের সাবধানতা আমরা অবলম্বন থেকে দূরে না থাকি। এ পর্যায়ে প্রতিদিন আপনারা আসলে যে তথ্যের জন্য অপেক্ষা করেন, যে পরিসংখ্যানের জন্য অপেক্ষা করেন, আমি অধ্যাপক নাসিমা সুলতানকে অনুরোধ করব যে তিনি তাই পরিসংখ্যানটি দেবেন। আমি আরও একটি জিনিস আপনাদেরকে জানাতে চাই, যেহেতু বিষয়টি 2 থেকে 3 বছরের জন্য হতে যাচ্ছে, কাজেই আমাদের এই যে স্বাস্থ্য বুলেটিনের পরিবেশনা এবং কে পরিবেশন করবেন, কিভাবে পরিবেশন করবেন, এ বিষয়েও হয়তো ব্যতিক্রম আসবে। আমাদের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদেরকে আরও উদ্ভাবন করতে হবে এবং আমরা সেই ব্যবস্থাগুলোই বাংলাদেশে প্রবর্তন করব। আমাকে শোনার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আমি অধ্যাপক নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরকে নিয়মিত প্রতিদিনের মতো তার স্বাস্থ্য পরিসংখ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মহাপরিচালক মহোদয় অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 17,349টি এবং পরীক্ষা হয়েছে 16,259টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 5,67,503টি নমুনা। গত 24 ঘন্টা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,803 জন। শনাক্তের হার 23.39%। এ পর্যন্ত শনাক্ত 1,02,292 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,975 জন। হাসপাতাল এবং বাসায় সহ এই সুস্থতা এবং এ পর্যন্ত সুস্থ 40,164 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 39.26%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন। এ পর্যন্ত 1,343 জন মৃত্যুবরণ করলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 7 জন। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 1 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 5 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 5 জন এবং 81 থেকে 90 বছর বয়সের মধ্যে 2 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 18 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা 2 জন, বরিশাল 1 জন, ময়মনসিংহ 1 জন এবং রংপুর 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 24 জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন 14 জন। 24 ঘন্টা আইসোলেশনে 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছেন 674 জন এবং 24 ঘন্টা ছাড় পেয়েছেন 400 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,871 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,845 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 11,026 জন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় নতুন করে 2,821 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,32,641 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন 2,605 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,69,935 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 62,706 জন। 629টি প্রতিষ্ঠান জেলা এবং উপজেলা পর্যায়ে আছে যাতে কোয়ারেন্টাইনে রাখা যায়, সেবা দেওয়া যায় 31,991 জনকে। বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ করা হয়েছে 800টি। সংগৃহীত হয়েছে এ পর্যন্ত 25,24,285টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 23,34,805টি। বর্তমানে মজুত আছে 1,89,480টি। এই সূত্র কেন্দ্রীয় ঔষধাগার। ফোনে সেবা দেওয়া হয়, 24 ঘন্টায় ফোনে সেবা দেওয়া হয় এবং 24 ঘন্টায় গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,02,700
25টি। এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,18,62,594টি এবং অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,370 জন। 24 ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন আরও 8 জন চিকিৎসক। স্বেচ্ছাভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। 24 ঘন্টায় আন্তর্জাতিক বিমানবন্দরতে স্ক্রিনিং হয়েছে 29 জন, স্থলবন্দরে 402 জন, সমুদ্র বন্দরে 150 জন এবং মোট 581 জনকে স্ক্রিনিং করা হয়েছে। এ পর্যন্ত বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর, ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছেন 7,21,477 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 16,361 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 5,03,034 জন। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় দক্ষিণ পূর্ব এশিয়ায় 2,089 জন, এ পর্যন্ত 15,498 জন। সারা বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,19,759 জন এবং এ পর্যন্ত বিশ্বে শনাক্ত হয়েছেন 80,61,550 জন। মৃত্যুবরণ করেছেন বিশ্বে 5,494 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 4,40,290 জন। দক্ষিণ এশিয়া পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির সূত্র সিচুয়েশন রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 17 জুন 2020। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সঠিকভাবে মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, সাবান পানি দিয়ে বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুবেন। আপনার সুরক্ষা আপনার হাতে, নিজে সুরক্ষিত থাকবেন, পরিবারের সকল সদস্যকে সুরক্ষিত থাকার জন্য উদ্বুদ্ধ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনা সংক্রমণের 102তম দিনের মধ্যেই 1 লাখ ছাড়িয়ে গেল দেশের সংক্রমণের হার। সেই খবর সহ বিস্তারিত জানছিলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং থেকে। নতুন করে সংঘর্ষে না জড়াতে একমত হয়েছে চীন ও ভারত। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপে ঐকমত্য হয়। লাদাখে সংঘর্ষে প্রাণহানির ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আজ আবারও গালওয়ান উপত্যকায় বসেছে দুই দেশের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক। এতে সীমান্তে চলমান উত্তেজনা নিরসনের আশা করা হচ্ছে, যদিও এখনও সংঘাতপূর্ণ এলাকা থেকে পিছু হটেনি চীন। বুধবার বৈঠক হলেও কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় আলোচনা। এর আগে বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উস্কানি দিলে কড়া জবাব দেওয়া হবে। লাদাখে সংঘর্ষের ঘটনায় চীন বিরোধী বিক্ষোভ হয়েছে ভারতের বিভিন্ন অংশে। ভারতের দাবি, সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে তাদের 3 সেনার মৃত্যু হয়, পরে মারা যায় গুরুতর আহত আরও 17 জন। তবে পাল্টা হামলায় 45 সেনা হতাহতের তথ্য স্বীকার করে চীন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 4.5 লাখ ছাড়ালো। 213 দেশ ও অঞ্চলে আক্রান্ত এখন 84 লাখেরও বেশি। সুস্থ হয়েছেন 44 লাখেরও বেশি মানুষ। 24 ঘন্টায় বিশ্বে মারা গেছেন 5,000-এরও বেশি মানুষ। তবে এত প্রাণহানি হলেও এখনও পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার টিকা ও প্রতিষেধক আবিষ্কারের সম্মিলিত প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার একদিনের মৃতের সংখ্যা হাজারের নিচে থাকলেও বুধবার ব্রাজিলে ফের বেড়েছে প্রাণহানি। নতুন 1209 জন সহ সেখানে মৃতের সংখ্যা 46,500। নতুন শনাক্ত 31,000-এর বেশি। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 9,60,000। এমন পরিস্থিতিতেও ব্রাজিলে ধীরে ধীরে শিথিল হচ্ছে কড়াকড়ি। এতে সংক্রমণের হার আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। একদিনে প্রাণহানির দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থান যুক্তরাষ্ট্রের। নতুন করে 8 শতাধিক মৃত্যু নিয়ে সেখানে এ পর্যন্ত প্রাণহানি প্রায় 1,20,000। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখতে পারেন সংবাদের আরও বিস্তারিত দেখতে।